ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সরাসরি এবার বলছে যে আমরা নতুন করে আবার প্রস্তাব পাঠিয়েছি এবং আরেকটি পজিটিভ দিক হলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটা বলছে ঠিক আছে আমরাও রাজি। রাশিয়ার প্রেক্ষাপটটা যদি আমরা ওই ইরানের সঙ্গে মাস করতে যাই কিন্তু হবে না। ট্রাম্প কিন্তু একটা টাইম লিমিট মানে 50 দিনের একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছে পুতিনকে যুদ্ধটা বন্ধ করার জন্য। একদিক দিয়ে ওরা বলে 50 দিনের আলটিমেটাম, আরেক দিক দিয়ে দিবে টমাইক মিসাইল, তাহলে এটা ধরুন শান্তি প্রস্তাব হতে পারে না। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক জব্বার আল নাঈম। নাঈম ভাই, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগতম। কাজল হায়দার ভাই, আমাকে স্টুডিওতে আমন্ত্রণ করার জন্য আপনাকে ধন্যবাদ। 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ। একটা সুন্দর দেশ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, আপনি জানেন। শুধু দর্শক, আপনারা এই 2022-এর আগে যদি ইউটিউবে ইউক্রেনটা সার্চ দেন, দেখবেন যে ইউরোপের ভূস্বর্গ বলা হয় তাকে। রবি শস্য উৎপাদন থেকে শুরু করে ইউরোপের ম্যাক্সিমাম দেশগুলোতে খাদ্যশস্য এরাই রপ্তানি করে থাকতো। তো এখন এই যুদ্ধটা প্রায় 3.5 বছর ধরে হচ্ছে। যেটা আসার কথা যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সরাসরি এবার বলছে যে আমরা নতুন করে আবার প্রস্তাব পাঠিয়েছি এবং আরেকটি পজিটিভ দিক হলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটা বলছে ঠিক আছে আমরাও রাজি। আপনার মনে আছে যে ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় যে আসলো এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, উনি আসার পরে ইস্তাম্বুলে মানে তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে 2টা বৈঠক হয়েছিল রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে। সেখানে অবশ্য তেমন খুব একটা অগ্রগতি হয়নি, কিন্তু এইবারের আলোচনায় সবাই একটু ফোকাস দিচ্ছে এই কারণে যে ট্রাম্প কিন্তু একটা টাইম লিমিট মানে 50 দিনের একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছে পুতিনকে যুদ্ধটা বন্ধ করার জন্য। এটা আপনি কিভাবে দেখছেন? হুমকি দেখছেন, অনুরোধ দেখছেন, নাকি বাস্তবতার পরিপ্রেক্ষিতে এই বিষয়গুলো আপনি দেখছেন? একটু দর্শকদের জানান। না, আসলে আপনি যেটা একটু আগে বললেন যে জেলেনস্কি প্রথম মানে রাশিয়াকে আমন্ত্রণ জানালেন যে আমরা আসলে যুদ্ধ নয়, আমরা শান্তি চাই। আসলে দেখেন, যেই কোনো যুদ্ধই কখনো শান্তি আনে না, শান্তি আনতে পারে না। এই পর্যন্ত আমাদের এই যতগুলো আমরা যুদ্ধের কথা জানি, ইতিহাস যদি ঘাটা যায় দেখা যায় কিন্তু সেখানে কিন্তু কোনো শান্তির ফয়সালা হয়নি অলরেডি। সেখানে এক ধরনের অশান্তি একটা সমস্যা থেকে আর অনেকগুলো সমস্যার তৈরি হয়। এখন জেলেনস্কি এর আগে বারবারই হুমকি ধামকি দিয়েছেন যে আমরা আসলে যুদ্ধ কখনো মানে আমরা নিজে থেকে কোনো মাথা নত করব না। তো এখন যেহেতু ধরেন জেলেনস্কি নিজ থেকে এই কথাটা এই প্রস্তাবটা দিলেন এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিন ওই প্রস্তাবটা গ্রহণ করলেন, আমি মনে করি খুব ভালো একটা আলোচনা বা হতে পারে। টেবিলের মাধ্যমে কিন্তু আলোচনাগুলো সমাধানগুলো হয়। এবং এর পাশে আপনি যেটা বললেন, ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের এবং ওয়ার্ল্ডের শক্তিধর একজন শাসক। সে যখন এর আগে আমরা দেখলাম ইরানের প্রেক্ষাপটে যে এরকম একটা টাইমলাইন দিলেন, কিন্তু টাইমলাইনের ভিতরে একটা অ্যাটাক হয়ে গেল। এখন আবার রাশিয়ার প্রেক্ষাপটটা যদি আমরা ওই ইরানের সঙ্গে মাস করতে যাই কিন্তু হবে না। এই ক্ষেত্রে রাশিয়া কিন্তু একটা মানে ভৌগোলিকভাবে মানে সামরিক শক্তির দিক দিয়ে বিভিন্ন দিক দিয়ে কিন্তু প্রায় কখনো কখনো আমেরিকার চেয়ে বেশি, কখনো সমান। তো সেই ক্ষেত্রে জেলেনস্কি মানে ভ্লাদিমির পুতিন আমার মনে হয় না ওই ধরেন থ্রেটটা মাথায় নেবে। হ্যাঁ, একটা থ্রেট সে মাথায় নেবে, যে থ্রেটটা হইলো যে 50 দিনের মধ্যে যদি ওদের এই রাশিয়ার সঙ্গে যদি রাশিয়া ইউক্রেন যদি যুদ্ধ যদি ফয়সালা না করে বা না থামায়, তাহলে ওরা যে শুল্ক বাণিজ্যটা করছে সেটা দেখেন রাশিয়ার সঙ্গে কারা বাণিজ্যে আছে। রাশিয়ার সঙ্গে বাণিজ্য করে এখন ইরান, চীন, তারপরে নর্থ কোরিয়া বা এরকম কয়েকটা রাষ্ট্র। এখন দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র ওরা বললো একটা প্রস্তাবনা আছে যে এখন এই সব রাষ্ট্রগুলোর থেকে ওরা প্রায় 500% শুল্ক আদায় করবে বাণিজ্যে। তো ফলে ওইভাবে কিন্তু রাশিয়া কিন্তু একটা থ্রেটে পড়বে এবং 50 দিন পরে হয়তো যুদ্ধ করবে না, অস্ত্র অর্থ সৈন্য দিয়ে রাশিয়াকে তো এখন তো সহযোগিতা করছে, সরাসরি লাগবে না। তখন ওরা কি করবে, এই সমস্ত দেশগুলোর উপরে এই বাণিজ্য শুল্কটা দিবে এবং রাশিয়ার উপরে তো প্রায় ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি মানে 1100-র মতো নিষেধাজ্ঞা রয়েছে, হয়তো আরও কিছু নিষেধাজ্ঞা দেবে। এই নিষেধাজ্ঞা দিয়ে আসলে রাশিয়াকে যে কতটুকু বিপদে ফেলা যাবে সেটা আমরা বিগত 3.5 বছর ধরে দেখছি, সম্ভব হবে না মনে হয়। কারণ অলরেডি ধরেন ইউরোপ পুরাটাই বিপদে আছে।
জি, এই রাশিয়াকে এই নিষেধাজ্ঞা দিতে 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 এখন যেটা শান্তি প্রস্তাব আপনি বলেন, আসলে শান্তিটা কিভাবে হবে? আমরা যদি আপনি দেখেন এখন এই শান্তির ভিতরে আমেরিকা কি বলতেছে, ওদেরকে টমাইক মিসাইল দিবে। হ্যাঁ, তো টমাইক মিসাইল দিলে আপনি দেখেন টমাইক মিসাইলটা আপনি কি সেটা নিশ্চয়ই জানেন। যদি এখানে একদিক দিয়ে ওরা বলে 50 দিনের আলটিমেটাম, আর একদিক দিয়ে দিবে টমাইক মিসাইল, তাহলে এটা ধরেন শান্তি প্রস্তাব হতে পারে না। শুধু তাই না, আপনি দেখেন জার্মান চ্যান্সেলর এবং যুক্তরাজ্যের স্টার কিয়ারমার, ওরা দুজন মিলে বললো যে আমেরিকা যখন অস্ত্র এবং অর্থ দিতে চাচ্ছে না ইউক্রেনকে, তাহলে আমরা এক কাজ করি, আমরা কিছু দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আমেরিকা থেকে কিনে এনে আমরা ইউক্রেনকে দিই। তাহলে এইটাও দেখেন শান্তি, যে ধরেন যে আমরা বলি যে শান্তি শান্তি শান্তি, সেটা কিন্তু কার্যকলাপগুলো তো শান্তির ইটা বহন করে না। না, এখন রাশিয়া যেহেতু ধরেন শান্তি প্রস্তাবে মানে সম্মতি দিচ্ছে, কিন্তু তার আগে দেখেন ওরা শান্তি প্রস্তাবের সম্মতির আগে মানে বেশ কিছুদিন আগে আপনি হয়তো খেয়াল করলে দেখবেন ওদের যে রুস্তম কিয়ারভ, যে আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় বর্তমানে নিরাপত্তা কমিশনের দায়িত্বে, সে বললো কি আমাদেরকে ক্রিমিয়া দিতে হবে, আমাদের অধিকৃত যে অঞ্চলগুলো আছে সবগুলো 20% যে ভূখণ্ড ছাড়া হয়েছে, হ্যাঁ এগুলো আমাদেরকে দিতে হবে। এখন দেখেন তাহলে রাশিয়া এই যে 3.5 বছর ধরে যুদ্ধ করছে, কেন করছে? ওদের প্রায় কয়েক লাখ সৈন্য মারা গেল, ওদের প্রায় ক্ষয়ক্ষতি হতো প্রায় 200 ধরেন $11 বিলিয়ন মতো ওদের ক্ষতি হয়ে গেল। শুধু তাই না, ওরা ধরেন 2022 সালের আগে ওরা দখল করলো এই ইউক্রেনের প্রায় 46,000 বর্গ কিলোমিটার জমি, এবং তারপরে দখল করলো 1,19,000। তো এই যে তাহলে দখল করার পরে এদের অর্থ গেল, অস্ত্র গেল, সৈন্য গেল, বা ওরা ধরেন এখন বিভিন্ন নিষেধাজ্ঞা মুখে পড়লো, তো পড়ার পরে ওরা এখন কিভাবে তাহলে ফয়সালা করবে? কিন্তু এদিকে কিন্তু আপনার কথা যদি আমি ধরি, রাশিয়া কিন্তু সরাসরি বলে দিছে যে ওরা যে ফেরত চাচ্ছে এটা আর কোনোভাবে সম্ভব না। এটা 4টা শর্ত দিয়ে, 4টা শর্ত, হ্যাঁ, এবং এইগুলো বাদ দিয়েই আলোচনা অন্য বিষয় এগোতে পারে। কারণ আপনি মনে করেন ক্রিমিয়া কিন্তু একসময় পুরা ইউক্রেন তো সোভিয়েত ইউনিয়ন ছিল, ক্রিমিয়াটাও কিন্তু রাশিয়ার অধীনেই ছিল। এই ক্রিমিয়াটা একটা শর্তে কিছু শর্তে ইউক্রেনের কাছে দেওয়া হয়েছিল। এখন তো ওরা যাচ্ছে ক্রিমিয়া এবং ইউক্রেনের যে অধিকৃত অঞ্চল যেখানে ডনেটস্ক আছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে, যেটা রাশিয়া। ওরা 4টা শর্তের মধ্যে আরেকটা শর্ত হইলো ওরা মানে যে ধরেন ইউক্রেনের সেনা প্রত্যাহার করতে হবে এবং নির্বাচনটা দ্রুত দিতে হবে। আর ইউরোপীয় ইউনিয়নকে আরেকটা শর্ত দিয়েছে যে সোভিয়েতভুক্ত যে সমস্ত দেশগুলো আছে ওগুলো একটা স্যাংশনভুক্ত আর করতে পারবে না। তো রাশিয়া ধরেন এই অনেকগুলো শর্তের ভেতর দিয়ে ওরা এগোতে চাচ্ছে, কিন্তু জেলেনস্কির এই শর্তগুলো এগোতে চাচ্ছে না। সে এক ধরনের ওয়ান কাইন্ডস অফ বেবি, বাচ্চা সুলভ, যে না তুমি যুদ্ধ বন্ধ করে দাও, আমরা এখন শান্তি চাই। এখন আসলে যেই পর্যায়ে চলে আসছে, এই পর্যায়ে বললে কিন্তু এটা হবে না। এটা খুব কঠিন এবং ডিফিকাল্ট একটা মোমেন্টে চলে আসছে, সেটা ওই ডোনাল্ড ট্রাম্পও জানে। ফলে ডোনাল্ড ট্রাম্প যে দীর্ঘ একটা সময় দিয়েছে, যদি সেই সময়টা সে সত্যি করতে মন থেকে দিয়ে থাকে, তাহলে আমি মনে করি এটা খুব ভালো। এর ভিতরে লম্বা একটা সময় এই যুদ্ধটা মানে শান্তি চুক্তির ফয়সালাটা আমি মনে হয় করা যাবে এই সময়ের ভিতরে। তবে আবার জেনেলাসকে কিন্তু নিজের দেশে কিন্তু চাপে রয়েছে। প্রথম দিকে সে তো মূলত একজন কমেডিয়ান ছিল, কৌতুক অভিনেতা থেকে এই পর্যায়ে আসে রাষ্ট্রপ্রধান। কিন্তু সর্বশেষ আপনার বিশেষ করে যখন ট্রাম্প তাকে বের করে দিল ওয়াশিংটন থেকে, তখন কিন্তু তার বিরুদ্ধে নিজের দেশে বিক্ষোভ হয়েছে। এখন ওই আপনি যে বললেন রাশিয়া বলছে যখন দ্রুত নির্বাচন দেওয়ার, কারণ আপনার ট্রাম্পও বলে দিয়েছে যে স্বৈরাচার হয়ে উঠতেছে জেলেনস্কি। এখন কিন্তু শোনা যাচ্ছে একজন নতুন মহিলা ইউক্রেনের প্রেসিডেন্ট হয়ে আসছেন, নির্বাচন হবে, মহিলা ফোকাস আছে, উনি পাশ করবেন, এইভাবে জনমত তার পক্ষে রয়েছেন। এবং সে বলছে সে তার প্রথম লক্ষ্য হবে যুদ্ধ বন্ধ করা। তার মানে যুদ্ধটা আসলে ওইভাবে কেউ চাচ্ছে না, ওখানে কেউ চাচ্ছে না, সাধারণ মানুষও চাচ্ছে না যুদ্ধটা। রাশিয়াও কিন্তু একটা সম্মানজনক এক্সিট চাচ্ছে, কারণ এটা কিন্তু একটা কোনো ক্ষুদ্র দেশ না। রাশিয়া হচ্ছে একটা সুপার পাওয়ার, সাবেক সোভিয়েত ইউনিয়ন। তাহলে সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইগোয়েস্টিক বলেন, সব ধরনের প্রতিযোগিতা তাদের ছিল। এবং বর্তমানে পুতিনের বলিষ্ঠ ভূমিকায় যে রাশিয়া, এই রাশিয়া কিন্তু অনেক স্ট্রং। হ্যাঁ, 2000 সালের আগের রাশিয়া না। আপনি জানেন যে কোনো দেশকে বা মহাদেশকে আপনি যদি পিছিয়ে দিতে চান, তখন তাকে যুদ্ধে লিপ্ত করেন, আর মার্কিন যুক্তরাষ্ট্রের পলিসি থাকে এটা। তবে আমার মনে আরও কয়েকটা কারণও আছে এখানে। এই যে ধরেন এখন ভ্লাদিমির পুতিন কেন যুদ্ধটা থামাতে চাচ্ছেন, আপনি দেখেন এর আগে যেমন ইসরায়েলের সঙ্গে, এখন ফিলিস্তিনের সঙ্গে, গাজার সঙ্গে যে যুদ্ধটা হচ্ছে, সেখানে কিন্তু ভ্লাদিমির পুতিন কয়েকবারই বলছে যে এটা যুদ্ধটা থামানো হচ্ছে না। এবং এই
যে ইসরায়েল যেটা ইরানের সঙ্গে মানে করলো সেটার জন্য কিন্তু ভ্লাদিমির পুতিন মানে অ্যাক্টিভলি কথা বলেছে, ওর বিভিন্ন প্রশাসনের দপ্তরের অনেকেই কথা বলেছে, সেটাও কিন্তু ওর কথাই কিন্তু থামায়নি। তাইলে এখন হয়তো সে এটাও গো ধরতে পারে যে আমি এখন তার কথা আমি এটা থামাবো কেন, বরং আমি আমার ইচ্ছে মতো এটা করবো এবং ইচ্ছে মতো এটা থামাবো, এরকম একটা ব্যাপার আমার মনে হয়। এটা এক ধরনের কাল্পনিক বা ইমাজিনেশন, এটা এরকম হতে পারে। নয়তো ধরেন সে আরও কয়েকটা শর্ত দিল যে ন্যাটোভুক্ত হতে পারবে না, তারপর ওদের যে আরও বেশ কিছু অঞ্চল ছেড়ে দিতে হবে ওদের ক্ষতির হিসেবে। তো এরকম ধরেন তো আছে, এই সব শর্তের ভিতর দিয়ে ধরেন কীভাবে যে ওরা শান্তি প্রস্তাবটা বাস্তবায়ন করতে পারে, আমার মনে হয় ট্রাম্প এখানে খুব গর্মাক্ত হবে। সেটাই আপাতত বোঝা যাচ্ছে। কিন্তু আরেকটা নিউজ আমার কাছে যেটা সকালে আসলো, এটা রয়টার্সে ছিল, সেটা হচ্ছে গত 3.5 বছরের যুদ্ধে ড্রোন হামলা গত কয়েকদিনে ব্যাপক হারে বেড়ে গেছে। মানে বিশেষ করে রাশিয়া থেকে ড্রোন হামলা বানিয়ে দিয়েছে, এবং এখানে ইরানের শাহেদ ড্রোন, যেটা খুবই বিপজ্জনক একটি ড্রোন, যুদ্ধ ড্রোন যাকে বলা হয়। আর এতে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিপূর্ণভাবে ভেঙে গেছে। এই জন্য যে জার্মানির কথা বললেন, জার্মানি এবং কিছু ইউরোপিয়ান দেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনে ইউক্রেনকে দেওয়ার কথা বলছে। তো এদিকে কিন্তু আপনার ওই রাশিয়াও কিন্তু থেমে নাই। রাশিয়া এক প্রকার মনে করেন হামলার তীব্রতা বাড়িয়ে ওদের ওই যে আলোচনার টেবিলে নিয়ে আসার জন্য মনে একটা কৌশল, আপনার কি মনে হয়? না, আপনি দেখেন জেলেনস্কি যখনই প্রস্তাব করলো যে তার জাতির উদ্দেশ্যে ভাষণ দিল এবং ভাষণে বলল যে আমরা শান্তির ফায়সালা করতে চাই, তার আগে এই কথাটা আসলে এমনি বলেন, আপনি যেটা বললেন, তার আগে তো ব্যাপক হারে হামলা হয়েছে ওখানে। মানে এই হামলার তীব্রতা খুবই ভয়ঙ্কর ছিল। এখন দেখেন এই মুহূর্তে আসলে ধরেন ইউক্রেন, আমি মনে করি শর্তহীনভাবে বসা দরকার, শর্তহীনভাবে বসে সেদিকে কিছু শর্ত আরোপ করে এক ধরনের একজিট 2 রাষ্ট্রের দরকার, সমাধান তখনই আসবে। নয়তো এখন যে অবস্থায় ধরেন ইউক্রেন আছে, আপনি শুরুতে বললেন যে ওদের কত মানে সুন্দর একটা দেশ, একেবারে এভারগ্রিন, ইউরোপের অন্য দেশের সঙ্গে এই দেশটা মানে কোনোভাবেই আসে না, এত দারুণ নান্দনিক সুন্দর, ওদের শিল্প সাহিত্য কত সমৃদ্ধ একটা দেশ। এবং রবি শস্য আপনি দেখেন, ইউরোপের মতো একটা কান্ট্রিতে সবকিছু ওখানে উৎপাদন হচ্ছে, গম, এদের গম ওয়ার্ল্ডের জব থেকে শুরু করে। তাইলে সেই দেশটারে ধরেন একজন জোকার হয়ে সে ওই রাষ্ট্রটাকে নষ্ট করে দিচ্ছে। ওখানে সাধারণ মানুষ এখন চাচ্ছে না, আলটিমেটলি কেউই চাচ্ছে না ওখানে। ইভেন ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্প ধরেন জেলেনস্কির সঙ্গে কি একটা খারাপ ব্যবহার করলো, আমরা সেটা দেখলাম, কারণ ওকে চাচ্ছে না যে তুমি ভাই একজিট নেও, তুমি সরে যাও। কিন্তু ওই লোকটা আসলেই কমেডিয়ান, ও কমেডিয়ানের কারণে এরকম হচ্ছে যে ও বুঝতেছে না, ও ভাবতেছে কি সবাই মনে আমার সঙ্গে কমেডি করে, নয়তো আমাকে আমিও কমেডি করি, ওরাও কমেডি করে, আমি এই জন্য যাচ্ছি না। ওরা সত্যিকার তো সবাই বলতেছে, ও বুঝতেছে না ব্যাপারটা। আমার যেটা দুঃখ লাগে নাইমবে, যেটা হচ্ছে ধরেন ইউক্রেন ফাইট করছে, অস্ত্র দিচ্ছে, যে ধরনের সহযোগিতা দিচ্ছে ইউরোপের কান্ট্রিগুলো দিচ্ছে, ক্ষতিগ্রস্ত তো ইউরোপিয়ান কান্ট্রিগুলো হচ্ছে না। ওদের কিছু টাকা যাচ্ছে, কিন্তু টাকাও তারা উঠায় নিচ্ছে। কীভাবে উঠায় নিচ্ছে? খনি সম্পদের বিভিন্ন ডিল করে কিয়েভের বিভিন্ন জায়গায়। তো এইটা তো বোঝা উচিত। সাধারণ মানুষ যেখানে একটা সিম্পল কথা বোঝে যে আমি দাবার গুটি হয়ে খেলছি, ক্ষয়ক্ষতি আমার উপরে আসছে, জনগণের কাছে আমি ধিকৃত হচ্ছি, আমি পারছি না, তার তো দ্রুত আরও আগে এই সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল যে যুদ্ধ এখানে বন্ধ করে দেওয়া উচিত। যাক, আমরা সবসময় শান্তির পক্ষে চাই, এবং যে করে হোক একটা দেশ 3.5 বছর ধরে যুদ্ধে লিপ্ত, এবং এর এফেক্ট বাংলাদেশেও পড়ছে। কারণ জানেন ওখান থেকে তেল থেকে শুরু করে অনেক কিছু বাংলাদেশেও আসতো, দ্রব্যমূল্য ওই দিক থেকে এই যুদ্ধটা তেলের বাজার থেকে শুরু করে সব কিছুতে প্রভাব এখনও বিস্তার করে আছে। তো যুদ্ধ আসলে কোনো দেশের জন্য ভালো না। আর এখন দুইটা দেশের মধ্যে যুদ্ধ লাগলে যেটা হয় কি, এটা আর ওই আমার গায়ে আসতেছে না, আমি কিছু বলবো না, আপনার গায়ে অটোমেটিক কোনো না কোনোভাবে ফিরে যায়, অর্থনৈতিকভাবে হোক, যে কোনোভাবে হোক, কূটনৈতিক কারণে আপনার গায়ে এসে পড়বে। তো সবার উচিত এগুলা আসলে অ্যাভয়েড করে যুদ্ধটা বন্ধ করার জন্য সম্মিলিত প্রচেষ্টা চালানো। সুপ্রিয় দর্শক, আমাদের কাছে ইউক্রেন রাশিয়া নিয়ে এই আপডেট ছিল। আমরা ভবিষ্যতে আর যখনই আপডেট পাবো আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আপডেটগুলো আপনাদের জানিয়ে দেব। আর বরাবরের মতো আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এটা হচ্ছে বিশ্ব সংযোগ, এখানে সাবস্ক্রাইব করুন। এখানে আর হ্যাঁ, যেটা সবচেয়ে বিষয়ে গুরুত্বপূর্ণ, আমাদের এখানে কোনো কিছু যদি আপনারা জানতে চান
অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, কারণ আপনাদের এই কমেন্টের বক্তব্য মন্তব্য আমাদের পথ চলা এগিয়ে নিতে অনেক শক্তিশালী হবে, আমরা আরও ইন্সপায়ার হব। তা আপনারা সবসময় আমাদের সাথে এভাবে আগের মতো সবসময় যোগাযোগ কন্টিনিউ করেন। আমাদের ভালো লাগে আপনারা যে রেসপন্স করেন, আমাদের খুবই ভালো লাগে। আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা ধরিয়ে দেন, আমরা সেভাবে এই অনুষ্ঠানটা আরও সমৃদ্ধ করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত আপনারা ছিলেন, এই জন্য সবাইকে আমাদের দুজনের পক্ষ থেকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।